এই ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য যারা জীবনে সাকসেস বা পরিপূর্ণতা বা সাফল্যের জায়গায় যেতে পারেননি, বা নিজের ভাবনা আর নিজের ইচ্ছা সেটাই এখনও পুরোপুরিভাবে সার্থক হয়নি। শুধুমাত্র তাদের জন্য যারা ভাবছেন, হতাশায় ভুগছেন, ডিপ্রেশন বলে একটা শব্দ রিসেন্ট মানুষের মুখে মুখে ঘুরে বেড়াচ্ছে, সেই জায়গায় পৌঁছে গেছেন, শুধুমাত্র তাদের জন্য। আমি কোনো বিশিষ্ট ব্যক্তি নই, আমি জ্ঞানী গুণী সাধক সাধিকা বা আরও কিছু অনেক শব্দ আছে, তার মধ্যে একটাতেও পড়ি না। আমি বড় বিজ্ঞও নই, কোনো কিছুতে পিএইচডিও করিনি, শিক্ষাগত যোগ্যতাও আমার নেই সেরকম। জাস্ট চলার মতো যেটুকুন হয় সেটুকুন করেছি। তো আমার জীবনটা শুরু হয়েছিল যেভাবে, যদিও আমি জানি না এই আমার ভিডিও দেখে কার কার উপকার হবে, তবে ভিডিওটা এই কারণেই তৈরি করা, আমার কাছে অনেক অনেক জানাশোনা, যেহেতু অ্যাস্ট্রোলজির সঙ্গে একটা সময় যুক্ত ছিলাম বা সামাজিক কাজের সাথে যুক্ত ছিলাম, মানে সামাজিক কাজ, সমাজসেবী তো এখন সবাই, যারা রাজনীতি করে তারা সবাই সমাজসেবী, প্রত্যেক মানুষই সমাজসেবী। তো তার মধ্যে আমিও ছিলাম একজন, কিন্তু আমার সমাজসেবাটা আলাদা রকম ছিল। সেটা আমাদের এলাকার লোকেরা জানে বা জানেন যে আমি কি করেছি কি করিনি। তো আজ পর্যন্ত আমার জ্ঞানত মানুষের অমঙ্গল হবে, মানুষের ক্ষতি হবে সেরকম কাজ আমি করিনি, আমার সেটা হবে না আমার দ্বারা, এবং ইচ্ছাও প্রকাশ হয়নি, আমার মনও বলেনি কোনো দিন, কারণ বিবেক আমাকে সবসময় বাধা দেয়। তো পরিশ্রম সাফল্যের চাবিকাঠি, এটা আমি পড়েছিলাম। হতাশ হওয়ার জায়গা নেই, আর হতাশ হলেও ভেঙে পড়বেন না, হতাশা আসতেই পারে, চলার পথে অনেক রকম ঝুট ঝামেলা আসবে, সেই ঝুট ঝামেলাগুলোকে ঝামেলা মনে না করে সেটাকে আপনার জীবনে এগিয়ে যাওয়ার একটা ইট বা একটা সিঁড়ি মনে করতে হবে, তবে আপনি নিশ্চিতভাবে সাফল্যে পৌঁছতে পারবেন। আর আমার ভিডিও আজকে আপনার সামনে গেছে মানে আপনি আজকের থেকে হতাশামুক্ত, একদম নিশ্চিত। আপনি আমার প্রত্যেকটা কথা যখন মন দিয়ে শুনছেন, তার মানে আপনার মধ্যে একটা ইনফ্লুয়েন্স, মানে আপনার মধ্যে একটা মানসিক শান্তি এই সেকেন্ডের মধ্যে আপনার দেখুন 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 নিজেকে দিয়ে দেখুন, মস্তিষ্কটা একটু চেঞ্জ হয়ে গেল না? মনে হলো না যে হ্যাঁ ঠিকই তো, ঠিকই তো, হ্যাঁ ঠিকই বলছে তো দাদা, কেন হতাশ হচ্ছি, হ্যাঁ ঠিক করলো তো। যদি করে থাকে তাহলে পরে আপনি দয়া করে রিয়্যাক্ট করে আমাকে জানান, কারণ এই কাজটুকুন আপনার জন্য হয়ে গেল। এটা প্রথম ধাপ। দ্বিতীয় ধাপ যেটা বলতে চেয়েছিলাম, আমার জীবন যেটুকুন পড়াশোনা করেছিলাম, তারপরে আমি অর্থনৈতিক দিক থেকে দুর্বল থাকার জন্য মানুষের বাড়িতে বাড়িতে একটা সময়, সে মানে এটা হচ্ছে আপনার 96 সাল বলছি, 1996 সালের কথা, মানুষের বাড়িতে, সেই সময়টা আমাদের রায়গঞ্জ শহর অত বেশি উন্নত ছিল না যে মানুষের এত সময় নেই এরকম ব্যাপারটা ছিল না। বড় বড় শহরে হয়তো ছিল, কিন্তু আমার মাথায় ঢুকে গেছিল যে যেহেতু আমার পয়সা নেই, টাকা নেই সেই রকম ইনভেস্ট করার মতো, তাহলে আমাকে মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে যদি বাজারগুলো করে দেই এবং তার বিনিময়ে যদি আমি তার কাছে 10 টাকা করে চাই, নিশ্চিতভাবে দেবে। আমি তো ভিক্ষা করছি না, আমি পরিশ্রমের বিনিময়ে 10 টাকা নেব। এই শর্তে একটা হ্যান্ডবিল তৈরি করি, এবং মানুষ যারা আমাকে ভালোবাসে, যারা আমাকে বিশ্বাস করেছিলেন সেই সময়টা, তাদের প্রতি আরেকবার অন্তরের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা নিবেদন করছি। বেশ কিছু লোক এতে সাড়া দিয়ে আমাকে দিয়ে কিন্তু তাদের বাড়ির ইলেকট্রিক বিল থেকে শুরু করে বিভিন্ন জিনিস তারা করাতেন, এবং তার বিনিময়ে আমাকে 10 টাকা করে দিতেন। তো সারাদিনে শেষে 96 সালে দিনে হয়তো 100-150 টাকা হয়েই যেত। হয়তো বললেন যে আমায় একটা ওষুধ এনে দিও, আমায় এটা এনে দিও, আমাকে ওটা এনে দিও, আমাকে এটা করে দিও, ওটা করে দিও, এরকমভাবে আমাকে বিভিন্ন মানুষ ডাকতো। তো তখন সেইভাবে শুরু করতে করতে একটা সময় দোকানদাররা আমাকে চিনে গেলেন, যারা হোলসেল করেন বা রিটেল করেন,
তারা বললেন যে তুমি ভাই এত জিনিস দিয়ে কী করো? আমি বললাম মানুষের বাড়িতে বাড়িতে পৌঁছে দিই। বলছে তাহলে এরকম করে নিলে তো তোমার পোষাবে না, একটু প্রফিট হবে, তুমি তো শুধু 10 টাকা করে পাও, জিনিসেও প্রফিট হবে যদি একটু বাঞ্চ অফ প্রোডাক্ট কেনো। তা আমি চিন্তা করলাম এত টাকা তো আমার নেই। বললো যে তোমার জন্য আমরা ছাড় দেবো, তুমি একটা উঠতি বয়সের ছেলে, তুমি যখন এরকম একটা স্বপ্ন, এরকম একটা ভাবনা নিয়ে এসছো, ঠিক আছে তুমি অল্প করে নিও, তারপরে তোমাকে কিছুটা কম নেব যতটা সম্ভব। তো এরকম করে করে আমি প্রথমে বাড়িতে 1 টিন তেল নিয়ে রাখলাম, যে তেলটা তো সবাই অর্ডার দেয়, মোটামুটি কমন জিনিস এটা। মুদিখানা বাজার যারা নেয় তারা মোটামুটি তেলের অর্ডারটা দেয়, যে 1 কেজি 2 কেজি লিটার, হ্যাঁ এরকমভাবে। তারপরে চিনিটা যেহেতু ঘরে থাকবে না, আর কোনো রিস্ক নিতে পারলাম না, আর আমি একটা ছোট্ট ঘরে থাকতাম তখন, ফলে আমার ঘরেও জিনিস আটবে না, সমস্ত জিনিস স্টক করাও যাবে না। তারপরে হয়তো দেখা গেলো যে কাপড় কাচার সাবান দেখতাম যে এটার চাহিদা আছে, তো 6 পিস হয়তো তুলে রাখলাম। বাসন মাজার তখন যে পাউডারটা, তখন তো আর এরকম ভিমবার টিম্বার ছিল না, বা সেরকম সবাই ব্যবহারও করতো না, তো সেটাও হয়তো 2-4 পিস করে রাখতাম, যেটা যেটা আর কি দেখতাম যে না এটার বেশিরভাগ লোকেই চায়, তৎক্ষণাৎ চায়, তাহলে পরে আমার পরিশ্রমও কম হতো, আর 2-1 পয়সা বেশিও পেতাম। কারণ তখন হচ্ছে 25 পয়সাও হিসেবে ধরা হতো, ধরুন 13 টাকা 75 পয়সা, তখন কিন্তু 75 পয়সা চলতো, 50 পয়সা 25 পয়সা ছিল। এবং 25 পয়সাও এমনও দোকান আছে যারা 25 পয়সাও ছাড়তো না। অ্যাকচুয়ালি কেনই বা ছাড়বে, তখন প্রফিটটা আমি তো কম পেতাম, তারা বড় বড় ব্যবসা করে তারা হয়তো বেশি পেত। তো 25 পয়সার একটা মান মর্যাদা ছিল সেই সময়ে। তো ধীরে 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 আমাকে আমার মানে মেসের মাসি, ওনাকে আমি বলেছিলাম, উনি বললেন যে এখন থেকেই এত পরিশ্রম করো ভাই, তো তুমি একটা দোকান করতে পারো তাহলে মুদিখানা। আমি কিন্তু প্রাউড হই, সেই দিদির উপরে শ্রদ্ধা জ্ঞাপন করি যিনি আমাকে প্রথমে এই কথাটা শুনিয়েছিলেন। একরকম বলতে গেলে আমার জীবনের সাফল্যের চাবিকাঠি, বা উনি আমার গুরুদেব। তো সত্যি সত্যি আমি ওনাকে বললাম যে আমাকে কে দেবে ভাই, আমায় তো কেউ চেনে না, আর একটা দোকান ভাড়া নিতে গেলেও তো এককালীন টাকা দিতে হয়, সেই টাকাটা আমি কোত্থেকে দেবো? বললো আমি দেখছি, আমার একটা দাদা আছে, দাদার একটা ঘর পড়ে আছে, ওই ঘরটা আমি যদি বলে কয়ে ব্যবস্থা করে দিতে পারি তাহলে তো হয়ে যাবে। আমি বললাম বেশ দিদি, যদি এটা করে দিতে পারো তাহলে তো আমার খুব ভালো হয়। তো যথারীতি 5-7 দিনের মধ্যে আমাকে ওই ঘরটা উনি ব্যবস্থা করে দিলেন। মালিক আমার কাছ থেকে 10,000 টাকা সেই সময় অ্যাডভান্স চেয়েছিলেন, আমার কাছ থেকে নেয়নি পরে। তো যাই হোক, আমি ছোট্ট একটা সেলফ দিয়ে দোকানটা শুরু করলাম। ধীরে 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 সেই সময়টা কিছু বাকি বকেয়া বুঝতেই পারছেন, মুদিখানা দোকান, হ্যাঁ মুদিখানা দোকান যারা করে তারা আরও বেশি ভালো বুঝবেন যে বাকি নেওয়ার সময় তো খুব ভালো, প্রথম আপনার কাছ থেকে নগদে জিনিসপত্র খাবে 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 খাবে, হট করে বলবে এ হে মানে ব্যাগটা সেরে এসছি, এ হে আচ্ছা মানে ব্যাগে তো আমার 200 টাকা ছিল, টাকাটা কি কেউ বের করে নিল? টাকাটা কোথায় ফেললাম, কোথায় রাখলাম? থাক পরে নিচ্ছি দাদা। দোকানদার আলটিমেটলি তখন বলে না, প্রতিদিনই ইনি নগদ খায়, নিয়ে যান দাদা, নিয়ে যান, আপনি পরে দিয়ে দিন। তারপরে যথারীতি আবার দিয়েও দেয়। এরকম করতে 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 লাস্টে গিয়ে তখন কিন্তু বেশ কিছু টাকা, অনেকে, সবাই না কিন্তু, সবাই মাইন্ডে নেবেন না, মানে এটা বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি, দেখা গেল বাকি ফেলে দিল, বাকি বকে আপনাকে দিতে হচ্ছে। এবার টাকা চাইতে গেলে তখন বলবে আপনি প্রোডাক্ট খারাপ দিয়েছেন, ওজনে কম দিয়েছেন, সেই সময়কার কথা বলছে, আজকের নয়। ওজনে কম দিয়েছেন, দাম বেশি ধরেছেন, ব্যবহার ভালো না দোকানদারের, দোকান টাইমে টাইমে খুলে না, সমস্ত দোষ দোকানদারের হয়। তারপরে যাদের টাকা আছে, একটা ছোট্ট বিজনেস করতে গেলেও আমি জানি 3টে স্টেপের টাকার প্রয়োজন হয়। প্রথম স্টেপে আপনি যা ইনভেস্ট করবেন দোকানে, তারপরে কিছুদিন পরে সেই ইনভেস্টটা কোথায় গেল নিজেও বোঝা যায় না, পরে আরেকটা টাকার দরকার হয়। সেই টাকাটা যারা দোকানে লাগাতে পারে তাদের দোকান কিছুটা দিন স্টে করে, তখন আবার দোকানে টাকা ঢোকায়, কিছু বাকি চলে যায় মার্কেটে। তো এবার যারা নগদে কিনে নিয়ে আসেন তাদের জন্য আরেকটা পুঁজির দরকার, তখন আবার একটা টাকা ঢুকাতে হয়। তখন যখন ঢুকাতে হয় আস্তে আস্তে দোকানটা বড় হতে থাকে,
কাস্টমার হয়তো বাড়তে থাকে, ফলে আপনাকে তখন যে দোকান থেকে মালটা কিনছেন সেই দোকানদারও কিন্তু বাকি দিতে চায় বা চাইতো সেই সময়। ধীরে ধীরে আপনি বাকি নেওয়া শুরু করলেন, সেই দোকানদারও 2-1 পয়সা কম বেশি করে ধরে তখন দাম, কারণ যেহেতু আপনি বাকির অধীনে পড়লেন, আলটিমেটলি 2-1 পয়সা বেশি ধরবেই, আপনি কিছু বলতে পারবেন না। তারপরে একটা সময় তাগাদা দেবে, আপনি যেহেতু মার্কেট করবেন, আপনি তো তাকে ফাঁকি দিতে পারবেন না, ফলে আপনাকে টাকা শোধ করতেই হবে। এটা একটা ব্যাপার, টাকা আপনাকে শোধ করতে হবে। দোকানদারা কিন্তু টাকা সেরকমভাবে মারতে পারে না বা মারে না, আর মারলেও সেটা হতে পারে 2-4-5টা বিক্ষিপ্ত ঘটনাও বলতে পারেন, এটাকে হতেই পারে। আবার মানুষ তো, মানুষের মন বিবেক এটা বোঝা মুশকিল, এটা তো চাবিকাঠি আমার কাছে থাকে না। তো যাই হোক, ধীরে ধীরে সেই দোকান একটা সময় নষ্ট হয়ে যায়। তারপরে আবার সাথে ভগবান, যেহেতু আমি বাবা লোকনাথকে প্রথম থেকে শ্রদ্ধা করি, আবারও একটু শ্রদ্ধা করছি, আর মা কালী, বাবা লোকনাথ, এই দুইজনের আশীর্বাদে আমায় কিন্তু কোনোদিন আটকে যায়নি। মানে খুব বড় লোক হতে পারিনি, সচ্ছলভাবে না চলতে পারলেও খুব অসচ্ছলভাবে কোনোদিনই চলিনি। তারপরে তো আমার কাছে একজন বলল, দাদা কিছু চকলেটের প্যাকেট আছে, এই প্যাকেটগুলো তুমি হোলসেল করলে করতে পারো। তা আমি দেখলাম আমি তো হোলসেল বুঝি না, তারপরেও আমি 2 দিন ভাবলাম সিস্টেমটা কি। তখন বললো 10,000 টাকা অ্যাডভান্স করতে হবে। ততদিনে অনেকটা বছর আমার চলে গেছে মাঝখানে। তখন যাই হোক কষ্ট করে দিলাম, দিয়ে চকলেটটা নিলাম। নেওয়ার ঠিক কিছুদিনের মধ্যেই মশলা কোলা বলে একটা প্রোডাক্ট এসেছিলো, মশলা কোলা, বিভিন্ন রকম মশলা ছিল, সেই একটা বক্স, সেটা প্যাকিং করা থাকতো, তো সেটার মধ্যে জল দিয়ে রেডি মশলা কোলা। সেই সময় ভাবতে পারছেন, এটা কিন্তু আমি 2002 সালে কথা বলছি। আমি যে কথাগুলো বলছি এটার সত্যতা আছে কি নেই, সেই সব মানুষগুলো সবাই তো আর পৃথিবী থেকে চলে যায়নি, এখনও প্রচুর মানুষ আছে, হ্যাঁ, তারা ঠিক জানে। এবং অনেক দোকানদার এখনও আছে, আমাকে দেখলেই বলে, জীবনে কত কিছু করছো ভাই, করোনায় এমন কি আছে? আমি বললাম, হ্যাঁ দাদা, আমি জীবনে প্রচুর কিছু করেছি। তো আমারটার থেকে আপনি কি খারাপ কোনো বার্তা দিতে চাইছেন? বলছে, না না, তুমি করোনায় এমন তো কিছু নাই, অনেক জিনিস করতো, অনেক করছো, সব করছো। আবার রাস্তাঘাটেও 2-4টা বন্ধুবান্ধব বলতো, আর কত কি করবি বলতো, এ তাচ্ছিল্য আর কি। কোনো ব্যবসায় তো তুই মন দিয়ে করিস না, এই কিছুদিন করিস তারপর বাদে দেস, কিছুদিন করিস আবার বাদে দেস। হ্যাঁ, অনেকেই বলতো এটা, কিন্তু আমি কিন্তু সেসব কথাকে কখনোই গ্রাহ্য করিনি। সত্যিই তো, আমি কিছুদিন করি আবার সেটা বাদ দিই, কিছুদিন করি আবার বাদ দিই। কেন বাদ দিই? কারণ আমার যা চাহিদা, সেই চাহিদা ফুলফিল হচ্ছে না, এখান থেকে পাচ্ছি না। ফলে কোনো না কোনো কারণ তো থাকেই, কোনো কিছু বাদ দিতে গেলে। বাদ দিয়ে আবার নতুন প্রফেশন শুরু করতে হয়, তা আমি শুরু করি। তা আমি খালি সেই সব মানুষদের বলতাম, দাদা আমায় কোনোদিন শুনেছেন যে আমি ডাকাতি করি, চুরি করি, লোককে ঠকাইছি, লোকের টাকা মেরে খেয়েছি? এরকম কোনো প্রমাণ আপনার কাছে আছে? একটা ব্যক্তিকে ধরে নিয়ে আসুন বা আমার কাছে নিয়ে আসুন তো, যে বলতে পারবে যে আমি অন্যায় কোনো কাজ করেছি। বলে, না না না, সেটা তো আমার জানি না, বা সেটা আমাদের কানেও আসেনি, সেটা আমরা ভাই চোখেও দেখিনি। তাই আমি বললাম, তাহলে আমি 50টা ব্যবসা করলাম না 100টা ব্যবসা করলাম, তাতে আপনার কি যায় আসে? বলে, না, তাই বললাম। মানে সে একরকমভাবে আমাকে ঠেসে দিয়ে গেল যে আমার জীবনটা শেষ, 12 আনায় চলে গেছে, মানে আনসাকসেস আমি। কিন্তু আমি একটা মিডিল ক্লাস নয়, একদম লোয়ারও বলা যায় না, মানে একটা ক্লাস থেকে আমি কিন্তু শুরু করেছি জীবনটা। ফলে নিম্ন মধ্যবিত্ত পরিবার আমাদের, ফলে আমাকে সংগ্রামের মধ্য দিয়েই চলতে হয়েছে। যেহেতু আমি সৎ পথে রোজগার করব এবং পরিশ্রম করে পয়সা রোজগার করব, এই মানসিকতাটা আমার প্রথম দিন থেকে ঢুকেছিল। আমি সমাজের অন্যায় কোনো কাজ করব না, অন্যায়কে প্রশ্রয় দেব না, আর ন্যায্য কথা বলার চেষ্টা করব, ন্যায্য দামে জিনিস বেচবো, ন্যায্য দামে জিনিস কেনার চেষ্টা করব। এই নীতিটুকুন আমার মধ্যে আজও আছে, জানি না কতদিন রাখতে পারবো। তো সেই জন্য আমাকে ঝোড় ঝামেলা প্রচুর পোহাতে হয়েছে। মানে ঝোড় ঝামেলা বলতে কি, কোনো এমনি ঝগড়াঝাটির ঝামেলা না, মানে এই যে চেঞ্জিং যে ঝামেলাটা, একটা ব্যবসার থেকে আরেকটা ব্যবসায় যাওয়া, আরেকটা ব্যবসার থেকে আরেকটা ব্যবসায় যাওয়া। তো যাই হোক, আবার শেষে যখন আমার
টাকা পয়সা মাঝখানে উত্থান পতন তো হয়। সেই সীমিত টাকার থেকেই আবার আমার কিছু টাকা নষ্ট হয়ে গেল, কারণ পরিবার হয়ে গেছে, ততদিনে আমি বিয়ে করে ফেলেছি, একটা বাচ্চা হয়ে গেছে। আমি দোকানে দোকানে প্রোডাক্টগুলো নিয়ে পৌঁছে দিতাম। তখন কিন্তু সেরকম এদেরকে দোকানে যারা দেয়, পৌঁছে দেয়, অনেকে মহাজন বলে, অনেকে আবার কি বলবো হকার বলে, তাই না? অনেকে বলে সাইকেল নিয়ে আসে, হ্যাঁ, এসে এসে দিয়ে যায় একটা ছেলে, এরকম বলে আর কি। আমার জীবনে শ্রীকৃষ্ণের তো বাণী আমরা জানি, ভগবান শ্রীকৃষ্ণ পরম পুরুষ, মহাপুরুষ এবং আমাদের ভগবান, তিনি অনেক কিছুই বলে গেছেন, সবই সত্য। তো দিতে 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 প্রথমে তো টার্গেট সব কিছুতেই নগদেই নেয় সবাই, আমিও নগদেই বিক্রি করা শুরু করলাম। বেশ কিছু টাকাও দেখছি মুনাফা হচ্ছে, কারণ প্রচুর পরিশ্রমের মধ্য দিয়ে যখন যাই, কারণ আমার তো দেখুন, আমি তখন বাইসাইকেলে যেতাম, কোনো খরচ ছিল না, আমি বাজে কিছু নেশাও করতাম না, খুব বেশি হলে চা খেতাম, আর চায়ের দাম তখন ছিল 50 পয়সা 75 পয়সা, আপনাদের মনে আছে কিনা জানি না। তারপরে হলো 1 টাকা, তারপর হলো 1 টাকা 25 পয়সা, এটা রায়গঞ্জের কথা বলছি আমি। 1 টাকা 25 পয়সার পরে 1.5 টাকা চায়ের দাম হলো, তারপরে 2 টাকা 3 টাকা, তারপরে 5 টাকা, এখন অবধি 5 টাকায় চা পাওয়া যায় আমাদের রায়গঞ্জে। তো যাই হোক, খুব বেশি হলে চা, আমাকে পয়সা দেয় সেরকম চা কোনো দিনই কিনে খেতে হয়নি, আজও কিনে খেতে হয় না সেরকম, মানুষ আমাকে কিন্তু খাওয়ায়। তো দোকানদাররাও হয়তো দেখতো যে ক্লান্তি, ঘেমে চেমে গেছি, আমার সাথে একটা গামছা থাকতো, বাইসাইকেলে করে এতগুলো প্রোডাক্ট নিয়ে সেই দূর দূরান্তের 20 কিলোমিটার 30 কিলোমিটার দূরেও আমি দোকানগুলোতে দিতে যেতাম। আর দোকানদারদের চাহিদা, যা যা জিনিসের অর্ডার হতো, আমি সেগুলো খুঁজে 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 একটু কম লাভ হলেও আমি সেগুলো পৌঁছে দেওয়ার চেষ্টা করতাম। কিন্তু ওই যে প্রথম প্রথম সবাই নগদে কেনে, তারপরে ধীরে ধীরে কিন্তু সেটা বাকিতে পরিণত হয়, এবং কালেকশান দিতে গেলে তখন তাদের শরীর খারাপ থাকে, কেউ আত্মীয় মারা যায়, তারপরে তাদের সন্তানের পড়াশোনা থাকে, তার স্ত্রীর শ্বশুরবাড়ির সমস্যা থাকে। এবার আপনার সমস্যা তো আপনি বলতে পারছেন না, আপনি এত দূর থেকে গেছেন, একটা কালেকশান, সাপ্তাহিক কালেকশান, সপ্তাহে একদিন যাওয়া হয়, সেদিন যাওয়ার পরে এইসব কথা শোনার পরে আপনি আর আপনার দুঃখের কথা কীভাবে বলবেন? আলটিমেটলি সেই কথাগুলো কিন্তু বলা যায়নি। যেহেতু বলা যায়নি, সেহেতু আমাকে মন খারাপ করেন আর মন ভালো থাকুক, আমাকে কিন্তু চলে আসতে হয়েছে। এইভাবে কোনো দিন একটু কালেকশান বেশি হতো, কোনো দিন কম হতো, এইভাবেই হয়তো দেখা গেল যে এমনও দিন গেছে আমার যে 1 কিলো চালও কিনে নিয়ে এসেছি, যে হয়তো 5 কেজি চাল একসাথে কেনার মতো ক্ষমতা আমার ছিল না, 10 কেজি চাল কেনার মতো ক্ষমতা ছিল না সেই সময়। চালের দাম 5 টাকা 7 টাকা 10 টাকা কেজি, 12 টাকা কেজি, 15 টাকা কেজি ছিল, কিন্তু আমার ক্ষমতা নেই, আমি কি করব? কারণ আমার তো আয় রোজগার দেখতে হবে, আয় অনুসারে তো ব্যয় করতে হবে। তো যাই হোক, ঠাকুরের আশীর্বাদ, বাবা মায়ের আশীর্বাদ, বাবা মায়ের দয়া, ভাইদের দয়া, সবার দয়া, আপনাদের দয়া, প্রেম, ভালোবাসা, মহব্বত, সমস্ত কিছু মিলিয়ে, আর ঈশ্বরের সর্বশেষ আশীর্বাদ, আমার নিজের সততা এবং পরিশ্রম, সব কিছুর মধ্য দিয়ে একটা বাবার টাকায় বাইক কেনা হলো। সেটা নিয়ে যখন ঘোরা শুরু করলাম, অনেকটা জায়গা বেশি কভার করতে পারতাম। করতে 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 কিছু টাকা হলো, তারপরে আস্তে 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 যখন বাকির পরিমাণ বেড়ে গেল, দোকানদাররা মাল নেওয়া কমিয়ে দিল, কারণ আপনি যখন বাকির টাকাটা তোলার জন্য চাপ দেবেন, তখন কিন্তু মাল নেওয়া কমিয়ে দেয়। এবার কমিয়ে দিলে পরে আপনি কি করবেন? তখন আপনার তো বিক্রি কমে যাচ্ছে, এবার যা কালেকশন হচ্ছে আপনি খরচ করছেন, খরচ তো থেমে থাকে না। তো যাই হোক, চিন্তা করলাম যে একটা যদি এই যে তখন রায়গঞ্জ কর্ণজোড়া একটা ভটভটি চলতো, মানে অনেকগুলা 3 টাকা করে ভাড়া ছিল। আমি আইটিআই পড়াশোনা করতাম, তো ওরা 3 টাকা করেই নিত, আমরা তো কোনো দিন যেতাম না, কারণ আমাদের স্টুডেন্ট ভাড়া ছিল 4 ভাগের 1 ভাগ। তখন কর্ণজোড়ার ভাড়া খুব সম্ভবত 2 টাকা ছিল, আমাদের কাছে নিত 50 পয়সা, আর বেশিরভাগ দিন আমরা সাইকেলেই যেতাম। তো যাই হোক, 50 পয়সা ভাড়া, 50 পয়সা 50 পয়সা 1 টাকা লাগতো আইটিআই যেতে, তার মধ্যে আবার 30 টাকা না 40 টাকা এরকম স্টাইপেনও পেতাম মাসে। তো সব মিলিয়ে একটা চলে যেত। ও সরি,
মানে এটার সাথে ওটার কী সম্পর্ক না। তারপরে সেখানে যখন হলো না মাল বিক্রি সেরকমভাবে, এবার আমাকে চাহিদা মেটাবার জন্য ওই ভটভটিটা কিনতে হলো। মানে ওটাকে কি অটো টোটো বলে বোধ হয়। তো আমি তো সেটা চিনি না, কারণ আমার তো যানবাহন ছিলও না, আমরা দেখিও নি। এক দালালের বা এক পাজি লোকের খপ্পরে পড়ে গেলাম। সে আমাকে বললো যে এই গাড়িটা কেন ভাই, এটা খুব ভালো গাড়ি, ভীষণ ভালো, এটা প্রফিট হবে। তো আমি নিজে চালাতে পারতাম না, আলটিমেটলি ড্রাইভার রাখতে হবে। আমি হিসেবপত্র সেরকম বুঝি নাই তখন, যে কত টাকা আমার ডেইলি রোজগার হবে এবং কত টাকা খরচ হবে। গাড়ির কি খরচ আছে সেটা আমার আইডিয়া ছিল না, আর পার্টস পেয়ার সম্পর্কে অত বুঝতাম না। তো যাই হোক, সেটা 40,000 টাকা দিয়ে কিনে ফেললাম। এবার কিনে ফেলার পরে তারপরে তো যেদিন পুজো দিতে নিয়ে গেলাম, যাওয়ার পথে মোটর কালীবাড়িতে যাব, যাওয়ার পথেই তো ধাক্কে ধুক্কিয়ে প্রথম স্টার্ট করলাম। লোকটা আমাকে বলল যে না ভাই, আসলে এটা শীতের জন্য ইঞ্জিনটা বসে আছে না অনেক দিন থেকে, সেজন্য স্টার্টিংয়ে একটু প্রবলেম। যাই হোক, ধাক্কে স্টার্ট করলাম। এবার কর্ণজোর অবধি গেলাম, পুজোটা দিলাম মোটর কালীবাড়ি মাকে। যখন আসলাম তখন দেখি গাড়ির সাউন্ডটা একটু আলাদা হয়ে গেল। যাই হোক, ততক্ষণও অতটা বুঝি না, ঠিকই ছিল। তারপরে তো কিছুক্ষণ বাদে আমাদের বাড়িতে একটা ল্যান্ডফোন ছিল। তো ল্যান্ডফোনে ড্রাইভার ফোন করলো যে দাদা, গাড়ি তো স্টার্ট হচ্ছে না, ধাক্কেও স্টার্ট করা যাচ্ছে না, তাহলে কি করব? তা মহাবিপদ। এক টিপ গেল, আমাকে নামিয়ে দিয়ে গেল, আর কর্ণজোড়া থেকে আসতে পারছে না। তা আমি বললাম কোনো বুদ্ধি নেই? বলল না, হয় তাহলে গাড়িতে টেনে নিয়ে যেতে হবে। কি হয়েছে ঠিক বুঝতে পারছি না। যাই হোক, আমি যখন কিনে ফেলেছি জিনিসটা আমারই, আমাকেই ভোগ করতে হবে। নিশ্চিতভাবে আমি কোনো অন্যায় কাজ করেছিলাম, ফলে আমাকে এই শাস্তি ভোগ করতে হচ্ছে। যথারীতি বাইকটা নিয়ে গেলাম, যাওয়ার পরে একটা অটোকে আবার ঠিক করলাম। ঠিক করে তাকে বললাম ভাই, এটা একটু টেনে মিস্ত্রির কাছে নিয়ে চলো। কোথায় মিস্ত্রি, কে ভালো মিস্ত্রি সেটাও জানি না। যাই হোক, নিয়ে এলাম, সবাই যেখানে ঠিক করে সেখানে। বললো আজকে হবে না, কালকে। তো যাই হোক, একদিন চলে গেল। তারপরে গাড়ি বের করলাম আবার সেই ইয়ের থেকে, মিস্ত্রির দোকান থেকে। গেল একদিন দুদিন ভালো চলে। তো আজকে যেহেতু আমার সেকেন্ড হ্যান্ড গাড়ি, সেকেন্ড হ্যান্ড মানে কত বছরের গাড়ি আমি সেটাও জানি না। তো তারপরে তো ধাক্কে ধুক্কে চলে, আজ টায়ার পাংচার। ড্রাইভার বলে আজকে এইটা হয়েছে, ব্রেক শু নষ্ট হয়ে গেছে, ক্লাসের তার ছিঁড়ে গেছে, এ হয়েছে ও হয়েছে, মানে নিত্যদিনের একটা জটিলতা মাথার মধ্যে ঢুকে গেল। এটা কারোর এই অভিজ্ঞতা আছে কিনা আমি জানি না, আমার অভিজ্ঞতা আমি শেয়ার করলাম জাস্ট আপনাদের কাছে। যে ঘাবড়াবেন না ভাই, হতাশ হবেন না, ডিপ্রেশনে যাবেন না। সংগ্রাম করতে শিখুন, পৃথিবীটা আপনার না, অথচ আপনি পৃথিবীর জন্য এই পৃথিবীতে এসেছেন। কারণ আমাকে বেঁচে থাকতে হবে, আমার জন্য বেঁচে থাকতে হবে, আপনি কারোর জন্য বেঁচে থাকছেন না। আপনি অসুস্থ হলে আপনাকেই সেই কষ্টটা ভোগ করতে হবে। আমার সর্দি লেগেছে, তো আমার কষ্টটাকে আমার পরিবারের লোক ভোগ করছে, শেয়ার করছে না। মুখে হয়তো শেয়ার করছে, তারা সেবা যত্ন করছে, ডাক্তার দেখানোর কথা বলছে বা কিনে দিচ্ছে, সবই ঠিক আছে। বাট যে অস্বস্তিটা সর্দি হলে, সেটা তো আমাকেই পোহাতে হচ্ছে। ফলে আপনি নিজে কেন নিজেকে শেষ করে দেবেন? হতাশায় মানুষের আয়ু কমে, শরীরে বিভিন্ন রকম অসুখ আসে। আপনি কেন কেন কী কারণে আপনি এত ডিপ্রেশন করবেন? কার জন্য ডিপ্রেশন করছেন? পৃথিবীটা তাকিয়ে দেখুন তো পেছনের দিকে। আপনার পরিবারে আপনার বাবা হয়তো ভালো, আপনার ঠাকুরদা হয়তো ভালো ছিলেন, তারা হয়তো বাবা মায়ের সেবা শুশ্রূষা করেছেন, আপনিও করছেন। আপনাকে শ্রদ্ধা জানাই, স্যালুট জানাই। আপনি ভাই বোন সবাইকে নিয়ে সুন্দরভাবে আছেন, ঠিক আছে, যা জুটছে তাই খাচ্ছেন, হ্যাঁ আছেন, ঠিক আছে। কিন্তু আর সবাই, তাহলে আপনি কেন হতাশায় পড়ছেন? না, একদম না, হতাশায় পড়বেন না দাদা। হতাশা মানুষের জীবনকে চাঙ্গা করে না, মানুষের জীবনকে আরও দুর্বল করে দেয়। হতাশা প্রত্যেক মানুষের বেঁচে থাকার জন্য একটা অভিশাপ। ডিপ্রেশন মানুষের জীবনের একটা অভিশাপ। তার চলার পথ ব্যাহত হয়, পারিবারিক সুখ শান্তি ব্যাহত হয়, নিজের যে মানসিক কষ্ট সেটা অনেক বেড়ে যায়। ফলে কেন আমি এটাকে স্বাগত জানাচ্ছি? আমি জানাবো না, আমি হতাশা থেকে দূরে থাকব।
এবং দূরে থাকতে গেলে যা যা দরকার আমি করব। আমার কাজ নেই, আমার চাকরি নেই, আমার ব্যবসা নেই, আমার টাকা নেই, তো কী হয়েছে? যা আছে তাই দিয়ে করব। লজ্জা কি? সমাজ আপনাকে খেতে দেয়? পাশের বাড়ির লোকটি আপনাকে পুজোর সময় কয়টা জামা কিনে দিয়েছে? ওনারা প্রতিদিন যদি মাংস ভাত খায় আপনাকে দেয়? ওনারা বড় মাছ কিনলে আপনাকে দেয়? ওনারা ভালো ভালো প্রসাধনী দ্রব্য ব্যবহার করলে আপনার গায়ে লাগিয়ে দেয়? উনি যদি 5,000 টাকা দামের জুতা পায়ে দেয় আপনাকে কিনে দেয় না? তাহলে তাকে দেখে লজ্জা পাওয়ার কি আছে? জীবনটা আপনার, এবং আপনি শান্তিতে কিভাবে থাকা যাবে, সুস্থ কিভাবে থাকা যাবে, সেইটুকুন চিন্তা করুন। আর সব কিছু ফেলে দিন, ছেড়ে দিন, যা হওয়ার তা হবেই, কিন্তু লক্ষ্য আপনাকে রাখতে হবে যে আমি সৎ পথে থাকব, সততার সাথে চলব, এবং আমাকে রোজগার করতে হবে, সুস্থভাবে বাঁচতে হবে, আমার পরিবারকে বাঁচাতে হবে। জাস্ট এটুকুন, এটাই আমাদের বীজ মন্ত্র, এটাই আমাদের মূল মন্ত্র বেঁচে থাকার। সেখান থেকে গাড়িটা কিছুদিন পরে, এই ড্রাইভার নাই, ওকে দেই, তাকে দেই, তাকে দেই, কিছুদিন পরে দেখুন আমার যা নিজের পয়সা ছিল এই ব্যবসা বাণিজ্য করে এই যে সাইডে, সেই পয়সাটাও আমার ওই গাড়ির পেছনে চলে যাচ্ছে। আমি দেখলাম না, আমি নিজে হকারি করছি, এ করছি, ও করছি, হ্যান করছি, ত্যান করছি, কি করি নাই। ও তার আগে তো বলিই নাই, টিউশনি করতাম প্রচুর, হ্যাঁ, ইনভেস্টিসের অ্যাপ্রেন্টিস করেছিলাম, তারপরে কি তার মধ্যে কি অ্যামওয়ে 1996 সাল না 98 সালে জুন মাসে বোধহয় আমাদের ইন্ডিয়াতে লঞ্চ করে, সেখানে জয়েন করেছিলাম, বড় বড় স্বপ্ন দেখেছিলাম। তবে আমার জীবনে কিন্তু অ্যামওয়ে করে কি হয়েছে না হয়েছে আমি জানি না, আমার কোনো সাফল্য আসেনি। সেই 98 সালে বোধহয় জুন মাসে এসছে, আমি 98 সালের নভেম্বর বা ডিসেম্বর জয়েন করেছিলাম অ্যামওয়েতে। অ্যামওয়েকে শ্রদ্ধা জ্ঞাপন করি ভাই, ওখানে মানব জীবন তৈরি করার একটা পথ তৈরি করে দেয়। স্যালুট। মানুষ নিয়ে চলতে শেখা একটা বই, মহাজাতি সদনে একটা মিটিং ছিল, সেই মিটিংয়ে 10 টাকা ছিল বইটার দাম সেই সময়। কেউ জানেন কিনা জানি না, কেউ কিনেছেন কিনা সেটাও আমার জানা নেই, তবে আমি কিনেছিলাম, না সরি, একজন কিনেছিল, আমি সেটাকে জেরক্স করে নিয়েছিলাম। মানুষ নিয়ে চলতে শেখা একটা বই, কারবার লেখা ছিল আমার মনে নেই। বইটা আমি বেশ কয়েকবার খোঁজার চেষ্টা করলাম, মানে জেরক্সের ইটা পেলাম না, কোথায় রেখেছি নাকি কেউ নিয়ে নিয়েছে মনে নেই। যাই হোক, ও কিন্তু আমাকে অনেক বেশি শক্তি দিয়েছে। যত সম্ভব বই পড়বেন। এই যে মোবাইল যতটা আমরা দেখছি, মোবাইল থেকে যতটা জ্ঞান অর্জন করতে পারছি, মস্তিষ্ক কিন্তু তার চেয়ে বেশি একটু ক্ষয়ের দিকে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে, চোখের ক্ষতি হচ্ছে, মানসিক ক্ষতি হচ্ছে। এর তো একটা রে আছে নিশ্চয়ই, বিজ্ঞান আশীর্বাদ। তারপরেও এটার থেকে যতটা দরকার ততটা করতে হবে, তারপরে একটু দূরে থাকতে হবে। মাথা ব্যথা হতে পারে, বিভিন্ন সমস্যা হতে পারে। বই পড়লে কিন্তু আপনার ক্ষতি হবে এরকম আমার জানা নেই। বিজ্ঞান গবেষণা করে কী পেয়েছে সেটা আমি জানি না, কিন্তু আমার মনে হয় না বই পড়লে আপনার ক্ষতি হবে। আমার মনে হয় বই অনেক বেশি পড়া দরকার। আমরা বই পড়া ভুলে যাচ্ছি। আজকের বর্তমান যুব সমাজ কিন্তু বইয়ের থেকে মুখ ফিরিয়ে নিয়ে, মানে গল্পের বই, বিভিন্ন উপন্যাস, সাহিত্য, আপনার যেটা মনে চাইবে, এই ধরুন এই যে হতাশা থেকে মুক্তির পথ, এরকম যে যেই রকম অবস্থায় আছেন সেই রকম বই যার যেটা পছন্দ সেটা যদি পড়েন না, আমার ভালো হবে। আর পাশাপাশি আমি বলবো যোগা, প্রাণায়াম, তারপরে হাঁটাহাঁটি অন্তত প্রতিদিন পারলে 30 মিনিট নিজের জন্য দিন। নিজেকে ভালোবাসুন। আগে নিজেকে জানতে শিখুন, চিনতে শিখুন, নিজেকে জানুন, নিজেকে নিয়ে বিশ্লেষণ করুন। এই যে আমরা বলি না, এর ওর নামে নিন্দা করি, হ্যাঁ, এ এটা করছে, ও ওটা করছে, এটা করে খাচ্ছে, ও ওটা করে খাচ্ছে, হ্যাঁ, ওর জীবনে কিছু করতে পারলো না, ওর জীবনে এটা হলো না, ওর জীবনে। আরে ভাই, ওগুলো দেখো, ঠিক আছে, তোমার চোখ আছে, মন আছে, দেখতেই পারো, কিন্তু নিজেকে নিয়ে আত্মবিশ্লেষণ। তুমি কি দিনের শেষে তোমাকে নিয়ে ভেবেছো একবারও যে তুমি কি করেছো? তুমি যেমন অন্যের খারাপ জিনিসগুলো দেখছো, তোমার মধ্যে কি একটুও খারাপ কিছু নেই? তোমার মধ্যে কি আছে খারাপ, কি আছে ভালো, সেটা কি দিনের শেষে বিচার করো? আমাদের তো 24 ঘন্টায় একবার যখন একটা হিসেবের সময় রাখা উচিত। তাহলে ধরুন দিনের শেষে অন্তত রাতে যখন আমরা ঘুমাতে যাব,
তার আগে আমার অন্তত হিসেব করা দরকার। লস লাভের হিসেব যদি টাকার দিকেই যায়, তাহলে পরে এটাও যাওয়া দরকার যে আমি সারাদিনে কতটা ভালো কাজ করলাম, কতটা খারাপ কাজ করলাম। তাহলে যে মানুষের দিকে আঙুল তোলা, মানুষকে নিয়ে নিন্দা চর্চা, ওই যে পিএনপিসি, পরনিন্দা পরচর্চা, আরে ভাই আমরা নিমিষের মধ্যে রেজাল্ট দিয়ে দিই। হ্যাঁ, এটা ভালো না, ওটা ভালো না, ওইটা খারাপ, ওর ওইটা খারাপ, ওর ওইটা এই করেছে, ওর ছেলে এই করেছে, ওর মেয়ে এই করেছে, ওর শ্বশুর এই করেছে, ওর শাশুড়ি এই করেছে, ওর বৌমা এই করেছে, ওর ছেলে এই করেছে। আরে তোমারটা দেখো, তোমারটা দেখেছো, খাতায় লিখো, ডায়েরিতে লিখো। কই লিখনি? লিখে আবার সেটা প্রকাশ করো। নিজের মধ্যে সততা আনো, নিজেকে আত্মবিশ্লেষণ করতে শেখো, নিজের দুষ্গুণটা মানুষকে বলার চেষ্টা করো এবং সততার সাথে সেটা বলো, নির্ভয়ে সেটা বলো। আর মনের মধ্যে কুটিলতা, জটিলতা এইসব রেখে লাভ নেই। এই আছে না আপনাদের পাড়ায় সিসি ক্যামেরা, মানে এখন তো প্রত্যেকটা বাড়িতে বাড়িতে সিসি ক্যামেরা হয়, ওটা বিজ্ঞানের সিসি ক্যামেরা। তাছাড়া আছে না সিসি ক্যামেরা, পাড়ায় দেখবেন অনেক পাড়ায় থাকে সিসি ক্যামেরা। আপনার বাড়িতে কে ঢুকলো, কে গেল, কি খেলেন, কি ফেললেন রাস্তায়, কোথায় ফেললেন, কোন শাড়ি পরে বেরিয়েছিলেন, কোন শার্ট পরে বেরিয়েছিলেন, আপনার বাইকের পেছনে কে ছিল, আপনার গাড়িতে কয়টা চাকা, এই সমস্ত খবর রাখবে ও বিবিসি একদম, মানে বিভিন্ন চ্যানেল খুলে বসে আছে। আপনি খালি রিমোটে ঘোরাবেন, ওই এখন তো আর ইয়ে লাগে না, সুইচ লাগে না, রিমোট, এই সব বক বক করে বলে দেবে। দিনের শেষে ব্যাস 20 মিনিট সময় পেলে ব্যাস আপনার সমস্ত ক্লান্তি চলে যাবে। কিন্তু সেটা সমাজের জন্য যেমন ক্ষতিকর, আপনার নিজের পরিবারের জন্যও ক্ষতিকর। অনন্ত ব্রহ্মের যে শক্তি, নিরাকার ব্রহ্মস্বরূপ ঈশ্বর, উনি বিদ্যমান ছিলেন, আছেন, থাকবেন। উনি দোষগুণ বিচার করার মালিক, আমি আপনি কেউ নই। কারণ আপনি আমার বিচার করে দিলেন ঠিকই, তা আপনার বিচার কিন্তু করবার জন্য উপরে একজন আছেন। কাজেই সততা, সত্য, বিনয়, নম্রতা, ভদ্রতা, শিষ্টাচারিতা, এই যে সমস্ত শব্দবন্ধনগুলো আমাদের গুরুদেবরা, আমাদের মহামনীষীরা, আমাদের সাহিত্যিক কবি তারা রেখে গেছেন, সেটা আমাদের শ্রদ্ধা জানানো উচিত। যাই হোক, দিনের শেষে বিজনেস আবার এটা সেটা, এটা সেটা, এই ব্যবসা ওই ব্যবসা, এই ব্যবসা ওই ব্যবসা করে অ্যাস্ট্রোলজি শুরু করলাম, দীর্ঘদিন করলাম। অ্যাস্ট্রোলজিটা ছোটো থেকেই নেশা ছিল, পাশাপাশি এইসব ব্যবসা করার পাশাপাশি সূর্য বললাম যত পারবেন বই পড়বেন। আপনার একটা ন্যাক থাকা দরকার, ভালো লাগুক না লাগুক বই পড়বেন, জ্ঞান অর্জন হবে, ভালো কিছু আসবে, অন্তত দুশ্চিন্তাটা আসবে না। মানুষকে নিয়ে কালচার করার চেয়ে বই পড়া আমার মনে হয় অনেক ভালো। বই পড়বেন, হাঁটবেন, নিজেকে খুশি রাখার জন্য হাঁটবেন, প্রাণায়াম করবেন, ব্যায়াম করবেন, যোগা করবেন, প্রয়োজনে ধ্যান করুন, নীরবে থাকুন। ধ্যান করার সময় প্রয়োজন আপনার সামনে একটা মোমবাতি রাখুন বা প্রদীপ রাখুন, চিন্তা করুন, ঈশ্বর চিন্তা করুন, আর নিজেকে মিলিয়ে নিন। এই মহাবিশ্ব এর সাথে বিলীন হয়ে যেতে হবে একটা সময়, সেটা ভাবতে হবে। কাজেই আপনাকে তো ভাই আপনার মতো থাকতে হবে, বাঁচতে হবে। আর আপনি চলে গেলে আপনি ভাববেন না আপনি পরিবারের জন্য সব কিছু করছেন, বা আমি না থাকলে এই পরিবার চলবে না, এই পৃথিবী চলবে না। হ্যাঁ না, বিগত দিনগুলো দেখুন, অনেকেই চলে গেছে পৃথিবী থেকে, তার পরিবর্তে আরও ভালো মানুষ এসছে, বা আরও সুন্দর তারা চলছে বা চালাচ্ছেন। প্রত্যেকের পরিবারে, প্রত্যেক জায়গায়, প্রত্যেকটা পদেই। তো কাজেই আমার জন্য, আপনার জন্য কোনো কিছু এই পৃথিবীর থেমে থাকবে না, আমাদের পরিবারেরও কোনো কিছু থেমে থাকবে না। তার মানে কি? আমি শূন্য, তার মানে আমার মূল্যহীন। তাহলে আমি যেখানে দেখলাম দিনের শেষে হিসেব করে আমি মূল্যহীন, কারণ আমার জন্য কোনো কিছুই যখন থেমে থাকবে না, আমি যখন সর্বসর্বা নয়, আর আমি যখন সারা মানে অনন্ত কোটি বছর বা সময় নিয়ে আমি পৃথিবীতে আসিনি, তাহলে পরে কেন নিজেকে শেষ করে দিচ্ছি টেনশন করতে করতে, হ্যাঁ, কাঁদতে কাঁদতে, হতাশা করতে করতে, ভাবতে ভাবতে, চিন্তা করতে করতে, রাতের পর রাত, দিনের পর দিন আমি ঘুমাচ্ছি না কেন? লোককে আমার পরিবারের কথা বলে দিচ্ছি, এই করছি, ওই করছি, হ্যান করছি, ত্যান করছি। দুঃখ, আবেগ, হ্যাঁ, প্রত্যেক পরিবারে আছে, কেউ বলে কেউ বলে না।
অনেক পরিবারে সবাইকে বাইরে থেকে দেখতে তো ভালো লাগে। আপনি তো দেখেন 1 মিনিট সময়, 2 মিনিট সময়, 5 মিনিট সময়। 5 মিনিটে কি জাজ করবো আমরা? কি সেই নশ্বর মানুষ? তো ছোট্ট ব্রেন আমাদের, আর দৃষ্টিশক্তি কি আমাদের অপরিসীম নাকি? সবাইকে চিনতে পারি, মানুষ নিয়ে চলতে শেখা। হ্যাঁ, মানুষ চেনা, বলে না মানুষ চেনা বড় কঠিন। আপনি গাছ চিনতে পারবেন, এটা আম গাছ, জাম গাছ, কাঁঠাল গাছ, কলা গাছ। মানুষ দেখে বোঝা যাবে যে এটা ছেলে, এটা মেয়ে, হ্যাঁ, এটা পুংলিঙ্গ, এটা স্ত্রীলিঙ্গ, বাট তার চরিত্র বোঝা এত সোজা, হ্যাঁ না? তাহলে কেন? কেন কিসের জন্য এত এত আবেগ, এত বিষাদ, হতাশা? কেন? ওয়াই? আমরা কিন্তু শূন্যে থেকে এসছি, আবার শূন্যে চলে যাব। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বারবার বলে গেছেন, আমরা কিচ্ছুটি নিয়ে আসিনি, আর কিচ্ছুটি নিয়ে যেতে পারবো না। তাহলে আমাদের রেখে যেতে পারবো সেটা আমাদের ব্যবহার। বেশ কিছুদিন মানুষের মাঝে সেটা হয়তো কথিত হবে। মাঝে মাঝে কিছু কিছু মানুষ, সবাই মনে না করলেও কিছু লোক চিন্তা করবে, ওই লোকটা ছিল ভাই, কথায় কথায় হয়তো চায়ের দোকানে আপনার নাম আসবে, ওই লোকটা এই করতো, ওই লোকটা এই করতো, ওই লোকটা এই করতো। ভালো করলে ভালো বলবে, খারাপ করলে খারাপ বলবে। তো আমাদের যাতে পরবর্তী প্রজন্ম বা আমার অনুপস্থিতিতে এই নশ্বর দেহ একদিন না একদিন শেষ হবে, ভস্মীভূত হয়ে যাবে, মাটিতে মিশে যাবে। পরবর্তী যে সময়টুকু সেটা যেন কিছুটা অন্তত দীর্ঘশ্বাস মানুষের মধ্যে থেকে না আসে, মানুষ যেন অন্তত আপনার নামে প্রশংসা করে। কারণ আজও আপনি বেঁচে আছেন প্রশংসার জন্য, যা কিছু করছেন আপনি প্রশংসার জন্য, মানে প্রাপ্তির জন্য। তাহলে আপনার মানে অনুপস্থিতিতেও যেন প্রাপ্তিটা ঠিক থাকে। আজকের যে সুনামের জন্য আপনি দৌড়াচ্ছেন, আপনার অনুপস্থিতিতেও যেন সেই সুনামটাই মানুষের মুখে মুখে প্রচারিত হয়। তাহলে তার জন্য যা কিছু করা দরকার সেটা থেকে যেন ব্যাঘাত না হয়, মানে ট্র্যাক যেন চেঞ্জ না হয়, রাস্তা যেন চেঞ্জ না হয়। আপনি ধরুন, আমি রায়গঞ্জের আশেপাশের একটা জায়গা নিয়ে ধরুন এক্সাম্পল এটা, আমি ধরুন সুভাষগঞ্জে যাব, বিভিন্নভাবে যাওয়া যাবে, শহরের মোড় ঘুরে যাওয়া যাবে, সুভাষগঞ্জ মানে এই যে এই দিক দিয়ে যাওয়া যাবে, বাস স্ট্যান্ডের পাশ দিয়ে, শিল্পীনগর দিয়ে, তারপরে কাঞ্চনপল্লী দিয়ে, বন্দর ঘুরে, হাই রোড ঘুরেও আপনি আসতে পারেন, আবার বাস স্ট্যান্ডের পাশ দিয়েও যেতে পারেন, তারপরে শ্যামপুর ঘুরেও আসতে পারবেন। তো অনেকগুলো রাস্তা আছে, আপনাকে দেখতে হবে কোন রাস্তাটা সুন্দর, ভালো এবং মানে আমার জন্য নিরাপদ, সেই রাস্তাটা আপনি ধরুন। তাহলে আপনি নিশ্চিন্তে, নির্বিঘ্নে হয়তো সেই জায়গা যথাসময়ে পৌঁছতে পারবেন। কাজেই আমরা ভালো কিছু আশা করব, ভালো কিছু নিজেরা করব এবং পরবর্তী প্রজন্মকে ভালো কিছু করার পরামর্শ দেব এবং ভালো একটা সুন্দর পৃথিবী আমরা পরবর্তী প্রজন্মকে উপহার দিয়ে যাব, তাই তো? তো যাই হোক, অ্যাস্ট্রোলজি করলাম দীর্ঘদিন, খবরের কাগজও পাশে সাপ্তাহিক বের করতাম, রাতের পর রাত জেগে খবর সংগ্রহ করা, এই করা ওই করা। তখন তো এইসব অ্যান্ড্রয়েড মোবাইল ছিল না। আমি খবরের কাগজের কথা বলছি 2009 সাল, 8-9 সাল তখন। তো যাই হোক, মানুষ খবরের কাগজ পড়তো। এখন তো খবর প্রত্যেকেই তৈরি করে, এখন সবাই সাংবাদিক। আপনি সাংবাদিক, আমি সাংবাদিক, যেখানে যে ঘটনাই ঘটে সাথে সাথে হয় ফেসবুকে, ইউটিউবে, বিভিন্ন যেসব অ্যাপগুলো রয়েছে সমস্ত কিছুতে লাইভ অনুষ্ঠান হয়ে যাচ্ছে, নইলে পরে টুকরো টুকরো করে 1 মিনিটের জন্য, একটার জন্য বা এমনি ছবি পোস্ট হয়ে যাচ্ছে, সবাই সব দেখতে পাচ্ছি যদি লিঙ্ক আসে বা লিঙ্ক থাকে। তাহলে আজকাল কিন্তু সেরকম সাপ্তাহিক পত্রিকাগুলো বা পাক্ষিক পত্রিকাগুলো বা মাসিক, ত্রৈমাসিক, বার্ষিক এরকম পত্রিকা বেরোতো, এখন কম বেরোয়। ম্যাগাজিন বেরোতো, এখন কম পড়ে লোকে। আগে শারদীয়া যে উৎসব আমাদের, এটার কিন্তু একটা বই বেরোতো, এই মোটা, আনন্দবাজার পত্রিকা থেকে শুরু করে বর্তমান পত্রিকা, হ্যাঁ, আজকাল সবাই একটা করে বই বের করতো এবং
এমনও দিন আমি নিজে বুকিং করেছি, পুজোর অনেক আগে, এই সংখ্যা প্রকাশিত অনেক আগের থেকে টাকা দিয়ে রাখতে হতো। আপনার বাড়িতে যে পেপার পৌঁছে দেয় যে দাদাটি, সেই দাদাটি আপনি বলে রাখবেন, তারপরে আপনাকে দেবে বই। এখন আর সেগুলোর অপেক্ষা হয় না, এগুলো বেরোয় কিনা তাও খোঁজ খবর সেরকম আমরা রাখি না, কারণ আমাদের সময় নেই, বই পড়ার সময় নেই, অত ধৈর্যই নেই, কারণ চোখে কম দেখি, আমাদের দৃষ্টিশক্তি লোপ পাচ্ছে, লজ্জা শক্তি লোপ পাচ্ছে। তাহলে সেটা গেল, আবার ট্র্যাক চেঞ্জ, কারণ জীবন জীবিকা, হ্যাঁ, আমার পরিবার, আমার আত্মীয়, আমার স্বজন, বন্ধুবান্ধব, মান সম্মান, বেঁচে থাকার যে লড়াই সংগ্রাম, সেটার পাশাপাশি এই যে 20 লিটারের যে ড্রাম, সেই জল, সেটা বিক্রি করার চেষ্টা করলাম। ড্রাইভার ইতিমধ্যে, ওরা এই বিজনেসটাও আমি বুঝতে পারলাম না, আসলে আমার তো ট্রেডিং নই, আমি তো শিখে বিজনেসে নামি না, আমি জীবন জীবিকা মানে পার করবার জন্য, বেঁচে থাকবার জন্য আমি বিজনেস চেঞ্জ করি, আমি কোটিপতি হওয়ার জন্য না। হ্যাঁ, কারণ আমার সামর্থ্য যেরকম সেরকম তো করতে হবে। তবে আমি যতগুলো বিজনেস বললাম এতক্ষণে, বা আমি নিজে যে করছি পরিশ্রম, সব কিন্তু রক্ত জল করা এবং কায়িক পরিশ্রম, মানসিক কায়িক দুইটাই, মানে আমরা বলি না কায়িক পরিশ্রম, মানসিক পরিশ্রম, শারীরিক পরিশ্রম বলি তো, হ্যাঁ, এইসব শব্দ ভাণ্ডারগুলো রয়েছে। তো সেটা 20 লিটার করে জার যেখানে করা হয়েছিল সেটা, সেখান থেকে মোটামুটি কান্দে করে আবার নিয়ে আসতে হয় 100 কদম, তারপরে গাড়িতে উঠিয়ে তারপরে জল সরবরাহ করা হতো। এটাও তো প্রচুর বেরিয়ে গেল, কম্পিটিটর তো সব কিছুতেই, যে বললাম এর আগে যা কিছু বিজনেস হয়েছে শুরু করেছি, কিন্তু আমার পিছনে পিছনে দেখছি কিছুদিন পর থেকেই আমার মতো করেই অনেকেই আবার চলে আসে, ফলে কম্পিটিশন বেড়ে যায়। একটা সময় আপনি হয়তো 5 টাকা লাভ করতেন, সেখানে আপনার হয়তো 2 টাকা লাভ হচ্ছে, তাহলে তো আপনার ঘাটতি হয়ে যাচ্ছে, তাই না? তাহলে আর কিছু করার নেই। ফলে আমি পিছিয়ে পড়তাম, ট্যাক্স চেঞ্জ করতাম, আর অন্যায় কাজ করবো না, অন্যায় পথে চলবো না, এটা আমার প্রতিজ্ঞা, আজও প্রতিজ্ঞা। যদি মস্তিষ্ক ঠিক থাকে, যদি জ্ঞান থাকে, মানে জ্ঞানত, আমি অন্যায় পথে যাব না, অন্যায় কাজ করব না। তারপরে টুকুন ভাগ্য এবং কর্মফল, সেটা তো আমাকে ভোগ করতে হবে, কারণ সর্বশেষ যিনি রয়েছেন তিনি পরম প্রভু, সর্বশক্তিমান, তার রূপ, এইসব অনেক আগেও বলেছি, আবার বলবো। মানে তাকে নিয়ে কথা বলা মানে কি, তাকে ইয়ে করা, যার শক্তিতে আমি আজও কথা বলতে পারছি আপনার সঙ্গে, যে আমাকে তৈরি করেছে, যে আমাকে সমস্ত কিছু দিয়ে এই পৃথিবীতে পাঠিয়েছে, তার ব্যাপারে আর কি বলবো আমি, বুঝেন? তো সেই জলের ব্যবসায় করলো কি, মানুষ ভালো জার, প্রথমে 300 পিস জার কিনে নিয়ে এসেছিলাম, আমার মনে পড়ে। কিছুদিনের মধ্যেই জারগুলো অর্ধেক হয়ে গেল প্রায়, বলছে একটা করে দিয়ে আসতে হয়, একটা করে নিয়ে আসতে হয়, আর জারগুলো টাকা যে আবার অ্যাডভান্স নিতে হয় লোকের বাড়ির থেকে, সেটা আমার মাথায় আসেনি। একটা করে জার আমরা ফ্রিতে দিতাম, কারণ কম্পিটিশনের বাজার, বেঁচে থাকতে হবে, বিজনেস করতে হবে, লাভ কম হোক, সেল বাড়াতে হবে, কম লাভ সেল বেশি। কিছুদিন পর দেখছি আজকে ড্রাম ফুটা, কালকে এটা নাকি লিক করে, ওটা লিক করে, কী করে নতুন ড্রাম হচ্ছে এগুলা। পরে শুনলাম কিছু লোক নাকি এরকম করে, যারা ড্রাম ধরেন সুই দিয়ে ফুটো করে দেয়, সেফটি পিন দিয়ে ফুটো করে দেয়, বা কিছু দিয়ে এমন জায়গায় ফুটো করে যে আপনি যদি একটু মানে ফুটো হয়, তাহলে সেই ড্রাম তো জল থাকবে না, তাই না? এমনি দাঁড় করে রাখতে পারবেন, বাট আপনি যখন সেটাকে উপর করে দেবেন, লিক করে দেবে তো জলটা, কারণ হাওয়া ঢুকলেই ও জল পড়া শুরু করে দেবে, অক্সিজেন পেলেই জলটা পড়ে যাবে, 20 লিটারই জল পড়ে যাবে, ফলে জার নষ্ট। তারপরে কিছু জার শুনলাম এদিক সেদিক হয়ে গেছে, হারিয়ে গেছে, নাকি বিক্রি হয়ে গেছে, যেটা দেখিনি সেটা তো বলাও ঠিক হবে না।
কীভাবে জারগুলো শেষ হয়ে গেল। আবার 100টা জার কিনলাম, সেটাও গেল। লাস্টে ভাবলাম, ওই যে বললাম চঞ্চল মস্তিষ্ক, মন নষ্ট হয়ে যায়, আবার ট্রেড চেঞ্জ। ইতিমধ্যে করোনা চলে এলো, মহামারী, একটা প্রাকৃতিক বিপর্যয়। এই সুন্দর পৃথিবী, এই পৃথিবী আবার শান্ত হবে কিনা, এটা নিয়ে চিন্তাভাবনা, হায় হতাশ। কদিন বাঁচব, কিভাবে বাঁচব, কি করব? অ্যাস্ট্রোলজিটা আস্তে করে বন্ধ হয়ে গেল। পাশাপাশি আমার অ্যাস্ট্রোলজিটা ছিলই, কারণ জীবন জীবিকা, কারণ একটা ভিজিট আমি নিতাম দাদা, আজও নেই। কারণ আমি পরিশ্রম করি, আপনার পেছনে সময় নষ্ট করি, আপনি জেনে শুনে আমার কাছে এসছেন, পরামর্শ আমি যেটুকুন পারছি দিচ্ছি, হ্যাঁ করছি। তো আলটিমেটলি একটা মিনিমাম তো আমি তো আপনার কাছে দাবি সেরকম করিনি যে মানে সমাজের বাইরে, বাজারের বাইরে বা আপনি দিতে পারবেন না এমনটি দাবি আমি করিনি। মিনিমাম একটা মানে টাকা, এটা একটা প্রাপ্তি, এটা একটা মজুরি ধরতে পারেন, আমি শ্রমিক, তাই না? এটা পেতাম, দিত, মানুষ ইচ্ছা করে দিত। ওই যে বলছি, মন খারাপ করিয়ে মানুষের চোখের জল ফেলে কোনো কাজ করিনি, করবো না। তারপরে তাহলে ডিস্টেন্স মেনটেন্স করতে হবে 10 ফিট। তাই আমি হাতটা দেখবোটা কী করে ভাই? আমি তো কম্পিউটারে দেখতে পাই না। তা আমার মাথায় বাজ পড়ে গেল, কি করে বাঁচবো? এই সুন্দর পৃথিবী আবার ফিরে আসবে তো, বাজারঘাট খুলবে তো, মানুষ চলবে তো, গাড়ি ঘোড়া চলবে তো, পৃথিবী শান্ত হয়ে গেল, গাছ চারিদিকে নিট অ্যান্ড ক্লিন, আবহাওয়া সমস্ত কিছু পরিবর্তন, মানে বায়ু দূষণ, শব্দ দূষণ সব কিছু বন্ধ হয়ে গেল। পৃথিবী স্তব্ধ হয়ে গেছিল, মনে আছে তো, এই কয়েক বছর আগে। যাই হোক, আমার এক গুরুদেব, আমার ভগবান, আমার আজও ভগবান, আগামী দিনেরও ভগবান, বিগত দিনেরও ভগবান, মানুষ রূপে নারায়ণ বলে না, নররূপে নারায়ণ। তো যাই হোক, এই হাত দেখার সৌবাদেই ভদ্রলোকের সঙ্গে পরিচয় হয়েছিলেন। উনি একটা প্রোডাকশন কারখানা খুলছিলেন, তো ওনার প্রচুর লেগিংস আটকা পড়ে গেল, কি করে কি করবে। তো তখন মাস্ক ছাড়া চলা যায় না। আমি ওনাকে বললাম যে তাহলে এই লেগিংসগুলোকে কেটে মাস্ক বানানো যাবে কি? তাহলে পরে তো বিক্রি করা যেত। বলছে লেগিংসগুলো তৈরি করতে একটা টাকা লেগেছে, আবার এটাকে কেটে আবার মাস্ক তৈরি করব, একটা টাকা খরচ হবে, তারপরে যদি মাস্কগুলো বিক্রি না হয়। ভাবলাম কিছু করে দেখা যেতে পারে, ট্রাই করে দেখা যেতে পারে। তো যাই হোক, আমার কথা উনি রাখলেন, বুঝলেন। তো প্রথমে ওই যে লোকের অভাব, মানুষ বাড়ি থেকে বেরোতে পারছে না, একজন কর্মচারী ওখানটায় ছিলই, উনি কয়েকটা এই 50-60 পিস মনে হয় তৈরি করেছিলেন। তা আমাকে বললেন আগে দেখুন আপনি এগুলো কোথায় কী করবেন, আমার মাথায় কাজ করছে না। তা আমি নিয়ে হেঁটে হেঁটে একটা জায়গায় দাঁড়ালাম, দাঁড়িয়ে একটু বললাম এটা মাস্ক। তো এটা দেখে পাশে আমারই সাথে গিয়েছিল, অনেক ডিস্টেন্সে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটা চায়ের দোকানে হাফ নামিয়ে চা খাচ্ছিলাম। তো বলছে দাদা আমার হাতে দিবা, এই জিনিসটা দেখতে পারবো? হ্যাঁ। তো ও চিৎকার করে বললো 15 টাকা 15 টাকা 15 টাকা। কাপড়ের মাস্ক যথা সময়ে একেবারে সেকেন্ডের মধ্যে উদাও হয়ে গেল। আবার এসে ওনাকে জানালাম, উনি আবার 100 পিস, পরে আরও বেশি আরও বেশি আরও বেশি, এরকম করে করে বেশ কয়েকজনকে আবার কাজও এর মধ্যে ডিভাইডেশন করে দেওয়া হলো। বলা হলো ঠিক আছে ভাই, তুমি কিছু করো, তুমি কিছু করো, তুমি কিছু করো। আমিও কিছু করলাম, তাতে আমার প্রফিট হলো, মাঝখানে মিডিয়াম্যান কিছু রোজগার করলো, তারপরে লাস্ট যে রিটেলার তারা কিছু রোজগার করলো, যে তৈরি করলো সে কিছু পেলো। এরকম করে একটা সামাজিক কাজ হলো বটে, আমার মনে হলো। তো ওনার লেগিংসগুলো সব শেষ হয়ে গেল, মাস্কও বিক্রি হয়ে গেল। তারপরে আস্তে আস্তে তো ওই যে বললাম ভগবান, দাদা কাম বন্ধু কাম ভগবান, উনি
বললো যে এইসব বিক্রি করছিস তো ভালো, এর সঙ্গে স্যানিটাইজার রাখতে পারিস। দাঁড়া আমি দেখছি স্যানিটাইজার কীভাবে কী করা যায়। তো যাই হোক, এরকম করে করে একটা সার্জিক্যালে দোকান ব্যবস্থা করা হলো, ভাড়া নেওয়া হলো, লাইসেন্স করা হলো। আমার সাথে 2 দাদা, আমি 3 জনে মিলে এটা শুরু হলো। বেশ চললো, বেশ কিছুদিন চললো। তারপরে বিভিন্ন রকম সমস্যা, নানান রকম সমস্যা। বিক্রি হয় না, আবার বিক্রি হয়, খরচ ওঠে না, একটা মানুষের পরিশ্রম। এটা তো এই যে হাল সময়ে, তো এখন তো লেবারের দাম বেড়ে গেছে, হ্যাঁ, ফলে জিনিসপত্রের দাম বেড়ে গেছে। তাহলে আমার তো একটা মানুষ, আমি শ্রম দিচ্ছি ওখানটায়, তাহলে আমারও তো একটা দিনের শেষে হাজিরা আছে, সেই হাজিরাই উঠছে না। আস্তে 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 ঠাকুরের অশেষ কৃপায়, আপনাদের আশীর্বাদে, যাই হোক, আজকের দিনে দাঁড়িয়ে আমি নিজে মালিক এটা আমি কখনোই বলবো না, বলতেও পারবো না। মালিক যারা বলতে পারেন পারেন ভাই, কারণ হচ্ছে টাকাটাও আপনার না, আমার না, আমি জানি। এই মাটিটাও আপনার না, আমার না, এটাও আপনিও জানেন, আমিও জানি। তবু বলি আমার আমার আমার, এই বাড়ি আমার, ওই বাড়ি আমার, এই ফ্ল্যাট আমার, ওই ফ্ল্যাট আমার। তো ঔষধের সঙ্গে আছি ওনার দয়ায় আর আপনাদের আশীর্বাদ। জানি না এটা সুকর্মের ফল কিনা, তবে জীবনটা অনেকবার থমকে থমকে দাঁড়ায় ঠিকই, কিন্তু গতি কমে, চলমান আছে, আজও আছে। আপনারা আরেকটু করে আশীর্বাদ করবেন, চলতে থাকবে। আর আমি আপনাদের জন্য আশীর্বাদ করছি, শুভেচ্ছা জ্ঞাপন করছি, ঈশ্বরের কাছে প্রার্থনা করছি। যেই কারণে ভিডিওটা তৈরি করা, হ্যাঁ, আমি আত্মজীবনী তৈরি করিনি, আমি বলিনি, কারণ আমি মহাপুরুষ নই যে আমি বাণী শোনাবো, হ্যাঁ, আমি বিশাল বিজ্ঞ নই, আমি রাজনীতিবিদ নই যে আমার জীবনী আপনাদের জানাতে হবে, বোঝাতে হবে, শেখাতে হবে, এটা নিয়ে বই বানাতে হবে। না 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 না, জাস্ট বলেছিলাম ভিডিওটা তাদের জন্য যারা ডিপ্রেশন করছেন, যারা ভাবছেন আমার ব্যবসা চলছে না, আমি কি করে খাবো, যারা ভাবছেন হ্যাঁ কীভাবে চলবো, এই জিনিসপত্রের দাম বেড়ে গেছে, এই খরচ বেড়ে গেছে, এটা হয়ে গেছে, ওটা হয়ে গেছে, চাহিদা বেড়ে গেছে, তো আমার তো রোজগার বাড়েনি, আমি কি করব। হ্যাঁ, বুদ্ধি লাগান, পরিশ্রম করেন, সৎ পথে, কষ্ট হয় একটু, বাট শান্তি বেশি। আর আমি একটাই বলবো, ওই যে বললাম, হারাবার কিছু নেই, হতাশারও কিছু নেই, লজ্জা পাওয়ারও কিছু নেই। এই এক প্রবাদ আছে না, মান লজ্জা ভয় 3 থাকিতে নয়। মান কারোর উপর রাখবেন না, লজ্জা রাখবেন না, ভয় রাখবেন না, কারণ আপনি অন্যায় কোনো কাজ করেননি। সৎ পথে চলবেন, সরলভাবে চলবেন, ন্যায্য কথা বলবেন, ন্যায্য দাম হ্যাঁ নেবেন, দেবেন। তো এই তো 3টাই তো মন্ত্র আমাদের, এটাই বীজ মন্ত্র, এটাই গুরু মন্ত্র, যে পথ সুস্থ এবং সুন্দর। আর বলছি আগেও আজকেও, যেখানে সুন্দর এবং সত্য সেখানেই ঈশ্বর বর্তমান, সেটাই ঈশ্বরের আসন, সেটাই ঈশ্বরের থান এবং মন্দির। সততা আর সাহসিকতা তো বটেই, ধৈর্য বটে, হ্যাঁ, এই সমস্ত কিছু মিলে জায়গাটাকে অতি পবিত্র, মানে নিজের মন পবিত্র, নিজের মধ্যে কোনো রকম পাপ যদি না থাকে, আপনি দেখবেন সারাদিন ভালো ভালো কাজ করে যান, তো দিনে অন্তত 2টো করে ভালো কাজ করুন সমাজের জন্য আর মানুষের জন্য। রাতে দেখবেন আপনার এই যে অনেকে রাত্রিবেলা অ্যালকোহল নাই, তারপরে বিভিন্ন রকম সিস্টেম যেগুলো রয়েছে সমাজ মাধ্যমে, সেই সব যারা আসক্ত হয়ে গেছেন বা আসেন, কিচ্ছুটি লাগবে না, আপনি শুধু 2টো মানুষের জন্য করবেন প্রতিদিন, 2টো মানুষের জন্য ভালো কাজ, মহতি কাজ, যাতে মানুষ উপকৃত হবে, মনে রাখবে। আর 2টো এই সমাজ পরিবেশের জন্য 2টো ভালো কাজ প্রতিদিন। 2টো বট গাছ লাগান প্রতিদিন, 2টো পাকুড় গাছ লাগান প্রতিদিন, 2টো আম গাছ লাগান প্রতিদিন। প্রচুর, ভারতবর্ষে প্রচুর জায়গা রয়েছে, আপনার এলাকায় প্রচুর জায়গা রয়েছে, আপনার নিজের জায়গা লাগবে না, শুধু আমার করতে করতেই সব শেষ। কেন? সরকারি রাস্তা রয়েছে, হ্যাঁ, বিভিন্ন রকম জায়গা রয়েছে, আপনি 2টো করে গাছ লাগান প্রতিদিন, এবং সেই গাছগুলোকে যত্ন করার দায়িত্ব আপনার থাকবে। কিন্তু জল দিতে হবে, দেখভাল করতে হবে, বেড়া দিতে হবে, তবে না আপনি সামাজিক কাজ করলেন। ওই শুধু লাগিয়ে দিয়ে চলে গেলাম, হ্যাঁ,
2 বছর পরে এসে দেখলাম গাছ মরে গেছে, কোথায় যেন লাগিয়েছিলাম মনে নাই, হবে না। তাহলে তো কাজটা সমাপ্ত হলো না, তাহলে সুন্দর হলো কী করে? হ্যাঁ, তাহলে সাফল্য আশা করি কী করে? গাছটার প্রতি যত্ন নিতে হবে। আপনার সন্তানের প্রতি যতটা যত্নবান, পরিবারের প্রতি যতটা যত্নবান, আপনার প্রতি যতটা যত্নবান, ঠিক আপনি যেটাকে রাখলেন সেটার প্রতি ততটাই যত্নবান, বিবেকবান হতে হবে। মনে রাখতে হবে যে আমি সমাজকে একটা জিনিস দিতে পারার যে চেষ্টা, সেটা সর্বোচ্চটা চেষ্টা করেছি। তাহলে পরে হতাশা, ঘুম না হওয়া, কিচ্ছুটি না। বললাম তো 30 মিনিট হাঁটবেন, নিজের জীবনের জন্য 20 মিনিট করে ধ্যান করুন, এক মনে এক ধ্যানে নীরবে 25 থেকে 30 মিনিট করে প্রাণায়াম করুন, যোগা করুন, কিছুটা সময় বই পড়ুন, আর 4টে করে, 2টো মানুষের জন্য, পশু পাখি মানুষ, এদের ভালো কাজ যেটা আপনার মনে তৃপ্তি আসবে, মনকে বলতে পারবে, মন বলবে আপনাকে যে না এটা ভালো কাজ করছো, মানবিক। আর সমাজের জন্য, পরিবেশের জন্য 2টো কাজ প্রতিদিন। তাহলে 365 দিনে 365 × 4, এই কটা করে ভালো কাজ করে দেখুন তো। আমায় দয়া করে যদি আবার দেখা হয় তাহলে জানাবেন আপনি কেমন আছেন। আশা করি আপনি অনেক ভালো থাকবেন, অনেক। আপনার প্রেশার কমে যাবে, সুগার কমে যাবে। কারণ আত্মশক্তি আর এই যে আত্মিক সুখ শান্তি, এইসব যখন আসে ভেতর থেকে, এমনি নিজের মধ্যে সতেজতা আসে। দেখবেন একটা মনমরা মানুষ, তার স্কিনটা দেখবেন, টেনশনে থাকা মানুষের স্কিন দেখবেন, আপনি যতই ফেসিয়াল করেন, পার্লারে যান, এই ক্রিম মাখেন, ওই ক্রিম মাখেন, গ্লো কিন্তু সেরকম দীর্ঘস্থায়ী হয় না। যেটা দীর্ঘস্থায়ী হয় পারিবারিক সুখ শান্তি, মানসিক সুখ শান্তি, এবং নিজেকে যদি নিরোগ রাখা যায়। তাহলে আপনি ওই আপনার ত্বকে লেবু মাখলেন, না ভিটামিন ই মাখলেন, না অলিভ অয়েল মাখলেন, না মিল্ক মাখলেন, মুলতানি মাটি মাখলেন, কি মাখলেন, কিচ্ছুতে যায় আসে না। সরিষার তেল মেখেও তো একটা সময় ভালো ভালো মানুষ, যারা ওইসব ট্রেডে ছিলেন, মানে নাটক, যাত্রা, থিয়েটার বা সিনেমা জগতে ছিলেন, তো তারা কি খুব বেশি প্রসাধনী তখন ইউজ করতে পারতেন? এত দামি দামি, এত নাম ছিল, এত ব্র্যান্ড ছিল না। তাহলে ভগবান শ্রীকৃষ্ণ, আমাদের যে সমস্ত দেবদেবীর মৃন্ময়ী রূপ আমরা দেখি, কই তাদের স্কিন এত সুন্দর কেন? তার মানে কি ওরকম ছিল বটে? বা আপনি তো বিগত দিনের মানুষ দেখেছেন, তারা কত দামি দামি জিনিস পেতেন, তারা তো প্রকৃতি থেকে যা কিছু পেতেন সেটাই। তা আপনি আমি কেন পারছি না? তার মানে কি মানসিক শান্তি নেই, মন চঞ্চল হয়ে গেছে, আর মনের মধ্যে হতাশা, দুশ্চিন্তা, হাবি জাবি নানান কিছু ঢুকে গেছে। ফলে আপনি উপরে যতই জল ঢালুন আর সাবান মাখুন, মনের ময়লা দূর না করতে পারলে হবে না। মনের ময়লা কী দিয়ে দূর করবেন? ভালো মানুষের কাছে যেতে হবে, ভালো কাজ করতে হবে। এই 2টো আপনি করুন, পরেরটা পরে বলছি, দেখা হবে তো আবার। আর কমেন্টসে জানিয়ে যাবেন একটু লং ভিডিও হয়ে গেছে, মনে কিছু করবেন না, ধৈর্য ধরে শুনবেন পুরোটা। আর কে পুরোটা শুনলেন আমাকে জানাবেন।